আচ্ছা, বিয়ের আগে যে আমি সাইফুল ভাইকে ভালোবাসতাম সে কথা তুমি কিভাবে জানলে? এ কথা তো আল্লাহর দুনিয়াতে আমি আর সাইফুল ভাই ছাড়া আর কেউ জানে না। অপরাধী যখন অপরাধ করে তখন কিছু না কিছু এভিডেন্স রেখে যায়। একতরফা ভালোবাসায় অপরাধ কোথায়? আমি তো তোমাকে অপরাধী বলিনি। তুমি বলেছো বিয়ের আগে সাইফুল ভাইয়ের প্রতি তোমার দুর্বলতার কথা আমি জানি কিভাবে? হ্যাঁ, সেটা তো তোমার জানার কথা না। আমি কিভাবে জানি? তাহলে শোনো। সেদিন আমি যখন অফিসে যাওয়ার জন্য রেডি হয়ে দরজার সামনে এলাম তখন আমার ছোট বোন রশনি এসে আমাকে বলল, ভাইয়া কাল স্কুলে অ্যানুয়াল পরীক্ষার ফি জমা দিতে হবে। কোচিং এ 3 মাসের ফি বাকি। কোচিং এ স্যার বলেছে আগামীকাল যদি বকেয়া টাকা নিয়ে না যায় তাহলে আমাকে আর পড়াবে না। সামনে ফাইনাল পরীক্ষা, এই মুহূর্তে যদি আমি কোচিং না করি তাহলে নির্ঘাত ফাইনাল পরীক্ষা খারাপ হবে। দেখ রশনি, আজ মাসের 13 তারিখ। গত মাসে বেতন পেয়ে মায়ের চিকিৎসার খরচ করিয়েছি। এখন আমার পকেট একদম খালি। তুই স্যারকে বুঝিয়ে সুঝিয়ে আর কয়টা দিন অপেক্ষা করা, তারপর না হয় আমি অফিসের অ্যাকাউন্ট থেকে অগ্রিম মাসের বেতন চাইবো। স্যারেরা মানবে না। তুমি যেভাবেই পারো আজ অফিস থেকে আসার সময় আমার পরীক্ষার ফি এবং কোচিং এর ফি নিয়ে আসবে, না হয় কাল থেকে আমি ক্লাসে যাব না। কথাগুলো বলে এই রশনি রাগ করে আমার সামনে থেকে চলে যেতে চাইলো। আমি ডাকলেও সে আমার নিষেধ শুনলো না। এমন সময় মা ভাঙা পায়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে ডাক্তারের দেওয়া প্রেসক্রিপশনটা হাতে নিয়ে এসে বলল, বাবা বিজয়, ডাক্তারের দেওয়া সব ওষুধ তো খেয়ে ফেললাম, তবুও তো আমার পাটা ভালো হলো না। আমার মনে হয় আরো 1 সপ্তাহ ওষুধ খেতে হবে। পারলে অফিস থেকে আসার সময় ওষুধগুলো নিয়ে আসিস। কিছুদিন আগে না তুমি আর তোমার বউ ডাক্তারকে পুনরায় দেখাতে গিয়ে ঔষধ এনেছিলে? সব ঔষধ কি এর মধ্যে শেষ হয়ে গেছে? ডাক্তার বলেছিল একসাথে 15 দিনের ঔষধ নিতে, কিন্তু প্রিয়ার হাতে নাকি টাকা ছিল না, তাই সে 15 দিনের পরিবর্তে 7 দিনের ঔষধ নিয়েছিল। এখন তুই বাকি 7 দিনের ওষুধগুলো আনলে পুরো কোর্স কমপ্লিট হবে। গতবার তোমরা যে 7 দিনের ওষুধ নিয়েছিলে ওখানে কত টাকা এসেছিল? ওষুধের দাম এসেছিল 2670 টাকা। ধর বাবা, প্রেসক্রিপশনটা হাতে নে। আমি আর বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারছি না। আমি রুমে গেলাম বলেই মা আবারও খুঁড়িয়ে খুঁড়িয়ে নিজের রুমে চলে গেলেন। মায়ের মুখে এতগুলো টাকার কথা শুনে আমার পিলে চমকে উঠল। একদিকে রশনির পরীক্ষার ফি, কোচিং এর বেতন, অন্যদিকে মায়ের জন্য ওষুধ লাগবে। আমার গলা শুকিয়ে আসলো, তাই তোমাকে ডাক দিয়ে বললাম, প্রিয়া আমার জন্য 1 গ্লাস পানি নিয়ে আসো তো। তুমি পানির গ্লাস হাতে নিয়ে এসে বললে, একটু আগে না তুমি নাস্তা করলে? সে সময় নিশ্চয়ই পানি কম খেয়েছো, আর এখন অফিসে যাওয়ার জন্য দরজার সামনে আসতে তোমার মনে পড়লো পানি খেতে হবে। একটু পানি চেয়েছি বলে এতগুলো কথা শুনিয়ে দিলে। ময়লা জুতাটা পরিষ্কার করে দিতে বললে হয়তোবা তুমি আমার ঘরে আগুন জ্বালিয়ে দিতে। ঘরে আগুন জ্বালিয়ে দিতাম কিনা জানি না, তবে কালকের মধ্যে বাসা ভাড়া না দিলে বাড়িওয়ালি ঘর থেকে বের করে দেবে। তোমাকে না বলেছিলাম এই মাসে মায়ের চিকিৎসা করতে গিয়ে সব টাকা শেষ? বাড়িওয়ালিকে বুঝিয়ে বলনি কেন? বাড়িওয়ালি ফাহিমা ভাবে কি মানুষের পর্যায়ে পড়ে? এক কথা বলতে গেলে 30টা কথা শুনিয়ে দেয়। আমার পক্ষে ওনাকে কিছু বলা সম্ভব না। পারলে তুমি কোথাও থেকে ধার দেনা করে হলেও ওনার বাড়ি ভাড়া এনে দিও। আমি মনে মনে ভাবলাম, সমস্যা যখন আসে চারিধার থেকে আসে, এতগুলো টাকা মাসের মাঝখানে এই সময় কোথায় পাবো? সে টেনশন করতে করতে আমি বাড়ি থেকে অফিসে চলে গেলাম। পুরো রাস্তায় টেনশন করতে করতে গলায় পানি শুকিয়ে গেল, তাই অফিসে ঢুকে চেয়ারে বসে ক্লান্ত শরীরটা এলিয়ে দিলাম। তারপর অফিসের পিয়ন রোমানকে ডাক দিলাম, রোমান, এই রোমান, আমার জন্য 1 গ্লাস পানি আনতো। বলেই আমি অফিসের একটা ফাইল খুলে চেক করতে লাগলাম। এমন সময় দেখলাম সালোয়ার কামিজ পরা একটা মেয়ে পানির গ্লাস হাতে আমার সামনে এসে বলল, আসসালামু আলাইকুম স্যার, এই নিন আপনার পানি। ওয়ালাইকুম আসসালাম, কিন্তু আপনি কে? রোমান কই? স্যার আমার নাম জেসি, আমি রোমান ভাইয়ের ফুফাতো বোন। রোমান ভাই ওনার এই চাকরিটা আমাকে দিয়ে উনি অন্য অফিসে চাকরিতে জয়েন করেছেন। ও আচ্ছা, ঠিক আছে, তুমি তাহলে যাও, লাগলে আমি ডাক দেব। তারপর জেসি চলে যাওয়ার পর আমি পানি পান করে অফিসের কাজে মনোনিবেশ করলাম। এইদিকে আমার অফিসের সিনিয়র বস বাবু স্যারের ল্যান্ড ফোনে কল আসলো। কলটা এসেছিল ঢাকা অফিস থেকে। বাবু স্যার ফোনে রিসিভার ঠিক কানে দেওয়ার সাথে সাথেই ঢাকা অফিসের বড় স্যার মিস্টার এম চৌধুরী বলল, মিস্টার বাবু, আমি আগামীকাল রূপপুর আপনার অফিসে আসবো। আপনি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রজেক্ট ফাইলটা রেডি করে রাখবেন। জি স্যার, আপনি কোনো টেনশন করবেন না, ফাইলটা মোটামুটি রেডি আছে। আমি এখন আর একটু চেক করে আপনাকে জানাচ্ছি। ওকে, কাল তাহলে দেখা হবে। ইয়েস স্যার, আসসালামু আলাইকুম। বলেই ফোনের রিসিভারটা টেলিফোনের উপর রেখে বাবু স্যার আমাকে ডাক দিলেন, বিজয় সাহেব একটু ভেতরে আসুন। স্যারের ডাক শুনে আমি বসা থেকে উঠে স্যারের রুমে গেলাম। স্যার আমাকে ডেকেছেন? আচ্ছা, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রজেক্ট ফাইলটা কি রেডি হয়েছে? জি স্যার, ওটা তো গত পরশু রেডি করে রেখেছি। গুড, তবু আমাকে একবার চেক করতে হবে। আপনি ফাইলটা একটু আমাকে দেখান তো।
আমি যখন ফাইলটা নেওয়ার জন্য আমার রুমের দিকে আসছিলাম তখন স্যার আবার আমাকে ডাক দিয়ে বলল, শুনুন বিজয় সাহেব, আগামীকাল আমাদের ঢাকা অফিস থেকে আমাদের সিনিয়র অফিসার মোমুন সাহেব, যাকে আমরা এম চৌধুরী স্যার নামে ডাকি, উনি আসবেন এই প্রজেক্টের ব্যাপারে কথা বলতে। উনি 2-1 দিন এখানে স্টে করবেন। ওনাকে কোন হোটেলে রাখা যায় বলেন তো? কেন স্যার, আমাদের এখানে যদি কোনো গেস্ট আসে আমরা তো প্রায় সময় এখানকার নামকরা হোটেল সীমা শিউলি ওশান প্যারাডাইসে রাখি। সীমা শিউলি ওশান প্যারাডাইস? হ্যাঁ স্যার, আপনার বন্ধুর বড় ভাই বরুণ আচার্য দাদা ওটার মালিক। ও আচ্ছা, আমার ফ্রেন্ড তরুণের বড় ভাই বরুণ দাদা? জি স্যার, আপনি তাহলে ওখানে ফোন করে আগামীকালের জন্য একটা রুম বুকিং দিয়ে রাখিয়েন। ঠিক আছে স্যার, যান আমাকে ফাইলটা এনে দিন। স্যারের রুম থেকে এসে আমি নিজের রুমের চেয়ারে বসে টেবিলের নিচ থেকে ফাইলটা বের করতে যখন মাথা নোয়াতে গেলাম তখনই টেবিলের কারাই লেগে আমার কপালের উপরে অংশটা কেটে গেল। আমি প্রচন্ড ব্যথা পেলাম, সাথে সাথে কপালে হাত দিয়ে দেখলাম অনেকখানি কেটে গেছে, রক্ত বের হচ্ছে। সাথে সাথে আমি সদ্য জয়েন হওয়া পিয়ন জেসিকে ডাক দিলাম, জেসি, এই জেসি একটু এদিকে আসো তো। জেসি এসে দেখলো আমি কপালে হাত দিয়ে দাঁড়িয়ে আছি। জি স্যার, আমাকে ডেকেছেন? অফিসে স্যাভলন ডেটল কিছু আছে কিনা দেখেন তো, আর পরিষ্কার কোনো কাপড় কিংবা ব্যান্ডেজ থাকলে নিয়ে এসো। কেন স্যার, কি হয়েছে? আরে আমার টেবিলের নিচে থেকে ফাইল বের করতে গিয়ে টেবিলের কারাই লেগে কপাল কেটে গেছে। হায় আল্লাহ, বলেন কি? দেখি তো কতখানি কেটেছে। হাত চড়ানো যাবে না, প্রচুর ব্লিডিং হচ্ছে। তুমি তাড়াতাড়ি যা বলেছি তা ব্যবস্থা করো। জেসি আর কাল বিলম্ব না করে আমার জন্য ব্যান্ডেজ আর ডেটল আনতে চলে গেল। আমি কপালে হাত দিয়ে চেয়ারে বসে পড়লাম। সত্যি কথা বলতে সকালবেলা বাসা থেকে বের হওয়ার সময় বোনের স্কুলের বেতন, কোচিং এর ফি, মায়ের জন্য 1 সপ্তাহের ওষুধ, অন্যদিকে বাড়িওয়ালির বাসা ভাড়ার চাপ, সব টেনশন মাথায় কাজ করছিল, যার জন্য আমি একটু বেখেয়ালি ছিলাম। এমন সময় জেসি এসে বলল, স্যার অফিসে তো এরকম কিছু নেই, দাঁড়ান আমি আপনাকে একটা ব্যবস্থা করে দিচ্ছি। বলেই ওর গলায় জড়ানো ওড়নাটা নিয়ে আমার হাতটা সরিয়ে মাথায় পেঁচিয়ে বেঁধে দিল। আমি বললাম, এ কি করছো তুমি? তোমার গায়ের ওড়না কেন আমার মাথায় পেঁচিয়ে দিলে? না হলে যে স্যার আরো বেশি রক্ত যাবে। আপনি এখন ডাক্তার কাছে চলে যান, মাথায় ব্যান্ডেজ করার পর আমার ওড়নাটা কালকে অফিসে এসে দিয়ে দিয়েন। মেয়েটির এমন মহানুভবতা দেখে আমি অবাক হলাম। পড়ালেখা না জানা একটি অশিক্ষিত মেয়ের এমন বিশাল মন মানসিকতার কাছে শিক্ষিত মানুষের অনেক কিছু শেখার আছে। মাথাটা প্রচুর ব্যথা করছিল, তাই আমি আর অফিস না করে ডাক্তার উদ্দেশ্যে চলে গেলাম। বিকেলবেলা যখন মাথায় ব্যান্ডেজ করা অবস্থায় বাসায় ফিরলাম তখন ড্রয়িং রুমে বসে আমার মা রোশনি মাথার উকুন দেখছিল। আমার মাথায় ব্যান্ডেজ দেখে মা বলল, কি রে বাবা, কি হয়েছে তো? তোর মাথায় কিভাবে আঘাত পেলি? আমি সোফার উপরে বসতে বসতে বললাম, ডোন্ট ওয়ারি মা, সামান্য একটু কেটেছে, ডাক্তার ব্যান্ডেজ করে দিয়েছে, বলেছে কাল সকালে ব্যান্ডেজ খুলে ফেলতে পারবো। কিন্তু মাথায় আঘাত পেলি কিভাবে? তারপর আমি অফিসের সব কথা মাকে খুলে বলতে লাগলাম। এমন সময় দেখলাম তুমি এসে বললে, হাই হাই বিজয়, তোমার কি হয়েছে? মাথায় ব্যান্ডেজ কেন? আমি তখন অফিসের ব্যাগটা তোমার হাতে দিয়ে বললাম, ব্যাগটা নিয়ে রুমে রাখো, কিভাবে আঘাত পেয়েছি, কোথায় আঘাত পেয়েছি সব কথা পরে বলবো, তুমি পারলে আমাকে 1 কাপ চা করে দাও। তারপর তুমি অফিসের ব্যাগটা নিয়ে আমাদের রুমে চলে গেলে। রাতে যখন আমি খাওয়া দাওয়া শেষ করে খাটের উপরে এসে বসলাম আর ওষুধ খাওয়ার জন্য তোমাকে 1 গ্লাস পানি আনতে বলেছিলাম, তখন তুমি পানি না এনে খালি হাতে রুমে ঢুকলে। কি ব্যাপার? তোমাকে না বললাম আমি ওষুধ খাবো, আমার জন্য 1 গ্লাস পানি আনো। পানি আমার আনতে হবে না, যে মেয়ের হাত ধরে টানাটানি করে মাথা ফাটিয়েছো সেই মেয়েকে পানি আনতে বলো। এসব কি বলছো তুমি? আমি আবার কোন মেয়ের হাত ধরে টানাটানি করতে গেলাম? আমি কিভাবে জানবো কোন মেয়ের সাথে ধস্তাধস্তি করতে গিয়ে মাথা ফাটিয়েছো? আরে বাবা, সত্যি বলছি, আমি অফিসের টেবিলের নিচে মাথা নিতে গিয়ে কারাই লেগে মাথা কেটে গেছে। তাই যদি হতো তাহলে তোমার অফিসের ব্যাগে মেয়েদের ওড়না কেন? এতক্ষণে আমি বুঝতে পারলাম আমার বউ কি নিয়ে রাগ করেছে। তখন আমি হাসতে হাসতে বললাম, আরে বাবা, ঘটনা কি শোনো, আমাদের অফিসে তো আগে পিয়ন ছিল রোমান নামের ছেলেটি, সে এখন অন্য অফিসে একটা ভালো বেতনের চাকরি পেয়েছে, তাই আমাদের অফিসে তার ফুফাতো বোনকে তার চাকরিটা দিয়ে গেছে। আর আমার মাথা কেটে যাওয়ার পর কোনো ব্যান্ডেজ বা কাপড় না পেয়ে ওই মেয়েটি তার ওড়না আমার মাথায় পেঁচিয়ে দিল। আর আমি ডাক্তারখানায় গিয়ে ব্যান্ডেজ লাগানোর পর তার ওড়নাটা আমার ব্যাগে নিয়েছিলাম, যাতে কাল অফিসে গিয়ে তার ওড়না তাকে ফেরত দিতে পারি। এতক্ষণে আমার বউ আসল ঘটনাটা বুঝতে পারলো। তারপর একটা হাসি দিয়ে বলল, সরি, আমার ভুল হয়ে গেছে। আচ্ছা শোনো, কাল সকালে একটু গরম পানি দিয়ে আমার ব্যান্ডেজটা খুলে দিও। আর আমাকে খুব সকাল সকাল অফিসে যেতে হবে। কেন? কারণ আগামীকাল আমাদের ঢাকা অফিস থেকে আমাদের সিনিয়র একজন বস আসবেন, তাকে বাস স্টেশন গিয়ে বরণ করা থেকে শুরু করে সারাদিন তার সাথেই থাকতে হবে, তাই আমার সকাল সকাল বের হতে হবে। আচ্ছা তুমি কোনো চিন্তা করো না, আমি কাল সকালে তোমার ব্যান্ডেজ খুলে দেব। বলেই প্রিয়ার আমি খাটে উঠে ঘুমানোর প্রস্তুতি নিলাম। পরের দিন সকালবেলা আমি অফিসে গিয়ে দেখি জেসি আমার টেবিল পরিষ্কার করে ফাইলগুলো গুছিয়ে রাখছিল। আমাকে দেখার সাথে সাথে বলল, স্যার আপনার মাথার ব্যান্ডেজ কোথায়? খুলে ফেলেছি। এক রাতেই ভালো হয়ে গেল? সামান্য ইনজুর ছিল তাই ভালো হয়ে গেছে। তারপর আমি ব্যাগ থেকে তার ওড়নাটা বের করে তার হাতে দিতে দিতে বললাম, আচ্ছা জেসি, তোমার সম্পর্কে তো আমার তেমন কিছু জানা হলো না, কি জানতে চান বলুন? তোমার বাসা কোথায়? বাসা এখনো নেইনি, কিছুদিন আগে আমি আর আমার স্বামী জেল থেকে
ছাড়া পেয়ে আমার ফুফাতো ভাই রোমানের বাসায় উঠেছে। তুমি আর তোমার স্বামী জেল থেকে বের হয়েছো মানে? সে অনেক কথা, অন্য একদিন সময় করে আপনাকে বলবো। তো তোমার বাপের বাড়ি কোথায়, শ্বশুর বাড়ি কোথায়? বাপের বাড়ি নেই স্যার, মামাদের সংসারে বড় হয়েছি, তবে শ্বশুর বাড়ি আছে। কোথায়? কালামিয়া বাজার খলপলক আবাসিক এলাকায়। আরে ওখানেই তো আমার শ্বশুর বাড়ি। কি বলেন স্যার? হ্যাঁ, তোমার শ্বশুর বাড়ি কোনটা? তারপর জেসি তার জীবনে ঘটে যাওয়া সব কথা আমাকে খুলে বলতে লাগলো। সব কথা বলতে বলতে সেখানে তোমার সাথে সাইফুলের সম্পর্কের কথাটাও খুলে বলেছিল। সে খুব সহজ সরল মেয়ে বলে তোমার আর সাইফুলের বিষয়টা আমার কাছে হাইড করেনি। আমি যখন তার কথাগুলো শুনছিলাম এমন সময় বাবু স্যার রুম থেকে আমায় ডাক দিলেন। আমি জেসিকে বললাম, তোমার স্বামীর কথা আমার স্ত্রী আমাকে বলেছিল, কিন্তু সাইফুল ভাইকে ভালোবাসার কথাটা আমার কাছে হাইড করেছে। সেই বিষয়ে তোমার সাথে পরে কথা বলবো। এখন স্যার আমাকে ডাকছে, তুমি যাও, আমি স্যারের রুমে যাই। বলেই আমি আমার রুম থেকে স্যারের রুমে গেলাম। স্যারের রুমে গিয়ে দেখি আমাদের ঢাকা অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তা এম চৌধুরী ওখানে বসে আছেন। আমি দুজনকে দেখেই সালাম দিলাম। আসসালামু আলাইকুম স্যার। বাবু স্যার সালামের জবাব দিয়ে বলল, মিস্টার বিজয়, ইনি হচ্ছে আমাদের ঢাকা অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তা। আপনি আজ সারাদিন ওনাকে সময় দেবেন, আর বিকেলের দিকে সব কাজ শেষ করে স্যারকে সীমা শিউলি ওশান প্যারাডাইস হোটেলে পৌঁছে দেবেন। ওকে স্যার। তারপর স্যারকে নিয়ে সারাদিন বিভিন্ন প্রজেক্টের সাইটে ঘুরলাম। সব কাজ শেষ করে বিকেলে যখন স্যারকে নিয়ে সীমা শিউলি ওশান প্যারাডাইস হোটেলে লিফটের সামনে গেলাম, তখন তোমাকে দেখলাম ওই লিফট থেকে কার সাথে মোবাইলে কথা বলতে বলতে বের হচ্ছিলে। তারপর সব ঘটনা তো তোমার আমার সবারই জানা। এবার কি তোমার সন্দেহ দূর হয়েছে? প্রিয়ার মুখে এমন কথা শুনে আমি একটা হাসি দিয়ে বললাম, দূর হয়েছে। তাহলে এবার ফ্রেশ হয়ে ড্রয়িং রুমে আসো, সাইফুল ভাইয়ের সাথে তোমাকে পরিচয় করিয়ে দেই। ওকে, তুমি যাও, আমি আসছি। প্রিয়া ড্রয়িং রুমে চলে যাবার পর আমি একটা দীর্ঘশ্বাস ফেলে পোশাক পাল্টাতে লাগলাম, আর ভাবতে লাগলাম চোখের দেখায় সবকিছু সত্যি না। সত্যটা জানতে হলে ঘটনার ভেতরে ঢুকতে হয়। হ্যালো ভিউয়ার্স, এখানেই আমাদের গল্পের চতুর্থ পর্বটি শেষ হলো। এটি ছিল আমাদের এই এপিসোডের শেষ পর্ব। যারা প্রথম, দ্বিতীয়, তৃতীয় পর্ব দেখেননি তারা দয়া করে এই পেজের নিচের দিকে যান, ওখানেই সব পর্ব দেওয়া আছে। সব পর্ব দেখার পর আপনি এই গল্পের আসল স্বাদ পাবেন। গল্পটি ভালো লাগলে শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল। ধন্যবাদ।